আপনাদের অল ইন ওয়ান চ্যানেলে স্বাগত। আজকের বিষয়বস্তু ঘূর্ণন, টর্ক, কৌণিক ভরবেগ অর্থাৎ রোটেশন, টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা জানি কোনো বস্তু কণার গতি দুই রকমের হতে পারে, এক চলন গতি, 2 নম্বর ঘূর্ণন গতি। তো এছাড়াও আরেক ধরনের গতি থাকে, যখন চলন গতি এবং ঘূর্ণন গতি দুটি মিশ্রণে যে গতিটা তৈরি হয় মিশ্র গতি। কিন্তু আমাদের বিষয়বস্তু হচ্ছে রোটেশন অর্থাৎ ঘূর্ণন। তাই আমাদের প্রথমেই আমরা সংজ্ঞাটি জেনে যাব আবর্ত গতি অর্থাৎ ঘূর্ণন গতি কাকে বলে। কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে সুষম দ্রুতিতে যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তবে ওই কণার গতিকে আবর্ত গতি বা ঘূর্ণন গতি বলা হয়। আমরা কি কার সঙ্গে প্রথমে জানলাম? ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি বলতে কি বললাম? যে কোন কণা, ধরে নাও একটা কণা ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে একটা বৃত্তের মধ্যে ঘুরছে, ঠিক আছে? এবং তার আগে আমাদের জেনে নিতে হবে ঘূর্ণাক্ষ কী। ঘূর্ণাক্ষ হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ঘূর্ণাক্ষ অর্থাৎ কোনো কণা যে বিন্দুকে মধ্যে দিয়ে কোনো তলের অভিলম্বভাবে অঙ্কিত, যে অভিলম্ব কোনো তল, এটা যদি একটা তল হয়, এই তলের মধ্যে দিয়ে অঙ্কিত অভিলম্ব বরাবর সরলরেখা, সেই সরলরেখাকে আমরা বলবো ঘূর্ণাক্ষ। কি বলবো? এই সরলরেখাটাকে বলবো ঘূর্ণাক্ষ। কি বলবো তাহলে? ঘূর্ণাক্ষ, ঠিক আছে? ঘূর্ণাক্ষ। তাহলে আমরা কি বলবো? তাহলে এটাকে বলবো ঘূর্ণাক্ষ, ঠিক আছে? এরপর আমরা ধরে নাও যে ও বিন্দুকে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা কণা ঘুরছে, ঠিক আছে? এই যে তল, এটা সমতল। এই তলটাকে আমরা বলতে পারবো, এই রোটেশন যে তলটাকে দেখতে পাচ্ছি, সেই তলটাকে আমরা বলতে পারবো ঘূর্ণন তল অর্থাৎ প্লেন অফ রোটেশন, ঠিক আছে? আমরা তাহলে ঘূর্ণন অক্ষ পেয়ে গেলাম, ঘূর্ণন গতি পেয়ে গেলাম। এবার এই যে আর ব্যাসার্ধের একটা যে ব্যাসার্ধ ও নিয়েছি, সেই ব্যাসার্ধটাকে আমরা বলতে পারবো ব্যাসার্ধ ভেক্টর। কি বলতে পারো? ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আমরা পাবো, যাকে রেডিয়াস ভেক্টর বলা হয়, ঠিক আছে? এবার আমরা আলোচনায় আসবো যে কৌণিক স্থানাঙ্ক কাকে বলে। কৌণিক স্থানাঙ্ক কি? কৌণিক স্থানাঙ্ক অর্থাৎ অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট কি? দেখো চিত্রে তুমি দেখো যে ও একটা কি নিয়েছি, ও একটা বিন্দু যাকে কেন্দ্র করে একটা কণা আর ব্যাসার্ধ বরাবর কি করছে? ঘুরছে, ঠিক আছে? এবং ধরে নাও যে এই ওপিটা একটা ব্যাসার্ধ। মনে করা যাক কোণাটি পরিধি এ বিন্দুতে আছে। কোন পরিধির যে এই বৃত্তচাপের পরিধি এ বিন্দুতে অবস্থান করে। কোন বিন্দুতে অবস্থান করে? এই বিন্দুতে অবস্থান করে, ঠিক আছে? এবং এপি যে চাপটা, এই চাপের মধ্যে একটা যে কোণ তৈরি হলো,
সে কোণটিকে থিটা অন নাম দাও। এই থিটা অন কোণটিকে ওপি ব্যাসার্ধের সাপেক্ষে এ বিন্দুর কৌণিক স্থানাঙ্ক বলা হয়। তাহলে থিটা অনটা হচ্ছে কি, তাহলে থিটা অনটা হচ্ছে ওপি ব্যাসার্ধের সাপেক্ষে, তাহলে কি হচ্ছে আমাদের ওপি ব্যাসার্ধের সাপেক্ষে এ বিন্দুর কৌণিক স্থানাঙ্ক, ঠিক আছে। ওকে, এখন দেখে নেওয়া যাক যে যে এছাড়া যদি বি বিন্দুতে একটু অবস্থান করে তখন এটা থিটা 2, অথবা সি বিন্দুতে যখন কণাটা অবস্থান করে মাইনাস থিটা 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কণা যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘটে, তাহলে কণাটা কি হবে, ধনাত্মক হবে। তখন থিটা 2 বা থিটা অন ধনাত্মক কণা। কিন্তু কণাটি যদি ঘড়ির কাঁটার দিক বরাবর অর্থাৎ ক্লকওয়াইজ হয়, তাহলে ওই কণাটাকে হচ্ছে কি ঋণাত্মক কণা। তাই এখানে থিটা 3 হচ্ছে ঋণাত্মক কণা, ওকে। তাহলে আমরা কি দেখলাম, যখন একটা কণা ঘড়ির কাঁটার গতির বিপরীতমুখী হলে থিটাকে ধনাত্মক হিসাবে ব্যবহার করছি, আবার ঘড়ির কাঁটার গতির অভিমুখ হলে থিটাকে ঋণাত্মক হিসাবে ব্যবহার করছি। এবার আলোচনায় আসবো কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে মনে করা যাক যে একটা বৃত্তের ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটা কণা ঘুরছে, ওকে, ঠিক আছে। এবং তাদের মধ্যে যে কোণ তৈরি হয়েছে, যে কৌণিক স্থানাঙ্ক, এটা হচ্ছে থিটা অন, এবং কণাটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তখন ওর যে স্থানাঙ্ক হচ্ছে কি থিটা 2, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক যে স্থানাঙ্ক পেলাম সেটা হচ্ছে কি, যে প্রাথমিক স্থানাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক, সেটা থিটা অন। অন্তিম বিন্দুতে যে কৌণিক স্থানাঙ্ক পেলাম থিটা 2। অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার জন্য এ বি গতিপথে এ থেকে বিয়ে যাওয়ার জন্য এ বি গতিপথের কী হলো, গতিপথ যে দূরত্ব অতিক্রম করলো সেটাই কৌণিক সরণ। হ্যাঁ, তাহলে এ বি থিটার সমান যে পুরোটা কোণটাকে আমরা যদি এই যে কোণটাকে যদি থিটা হয় এই কোণটাকে, তাহলে কৌণিক সরণ থিটার সমান আমরা লিখতে পারবো এ ও বি কোণ এ ও বি সমান থিটা 2, এ ও বি সমান থিটা 2 মাইনাস থিটা অন। তাহলে আমরা কৌণিক সরণ কি হচ্ছে, এ ও বি কোণটা কি আমরা কি বলবো, কৌণিক সরণের মান নির্দেশ করে। তাহলে কৌণিক সরণের সঙ্গে বলতে পারবো কোনো ঘূর্ণনশীল কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান। কি বললাম, প্রাথমিক এবং অন্তিম অবস্থান দুটির গতিপথটির কেন্দ্রে, অন্তিম অবস্থানের গতিপথটির কেন্দ্রে যে কি কোণ তৈরি হয়েছে, থিটা কোণ, যে কোণ উৎপন্ন করে তাকে কণাটির কৌণিক সরণ বলা হয়। তাহলে কি বলবো, কৌণিক সরণ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা কৌণিক সরণ আমরা পেয়ে গেলাম। এবারের বিষয় হচ্ছে কোণের পরিমাপ, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। কোণের পরিমাপের একটি প্রচলিত একক হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। ধরো এ বি একটা বৃত্তের হচ্ছে চাপ, আর ও
ও আর এ, ও এ একটা 8 ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো থিটা, কোণের পরিমাপ করার জন্য পরিমাপ যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এই থিটা সমান কি বলতে পারি, এ বি বাই ও এ। এর কোণ পরিমাপের আর অন্য একটি একক হচ্ছে রেডিয়ান। অথবা র্যাড। কি বললাম, রেডিয়ান অথবা র্যাড, ঠিক আছে। এবং দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 র্যাড, অর্থাৎ 57.296 ডিগ্রি, ঠিক আছে। এবার রেডিয়ান, তাহলে আমরা রেডিয়ান কাকে বলবো, 1 রেডিয়ান কাকে বলা হয়, তাহলে অন 1 রেডিয়ান কাকে বলা হয়, 1 রেডিয়ান কাকে বলা হয় বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট কি হচ্ছে বৃত্তচাপ। কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ সমান, যদি বৃত্তচাপটা যদি সমান হয়ে যায়, বৃত্তের মধ্যে যে কোণ তৈরি হয়, যে কোণ উৎপন্ন হয় তাকে 1 রেডিয়ান বলা হয়, ঠিক আছে। রেডিয়ান কি, দুটি দৈর্ঘ্যের অনুপাত, তাই একে মাত্রা নেই, তাই এর মাত্রাহীন রাশি বলা যেতে পারে, ঠিক আছে। কোণের সরণ একটি মাত্রাহীন ভৌত রাশি। যখন এটাকে কোন এককে প্রকাশ করছে, রেডিয়ানে পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে কোণের কৌণিক সরণটা তাহলে আমরা কি বলতে পারবো, কৌণিক সরণ একটা মাত্রাহীন রাশি, ঠিক আছে। এবার আমরা আসবো মেরু ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। মেরু ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। মেরু ভেক্টর আগে মেরু ভেক্টরটা আগে আমরা জানি যে রৈখিক সরণ বা বেগ বা রৈখিক ত্বরণ কি একটা ভেক্টর রাশি। কেন এদের যেমন মানও আছে এবং এদের দিকও আছে। সেইভাবে বলতে গেলে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, বল, এই ধরনের ভেক্টরগুলোর মধ্যে বাস্তব দিক থাকছে। তাই এই যে বাস্তব দিক থাকার জন্য একে কি বলবো, এগুলো হচ্ছে মেরু ভেক্টর অর্থাৎ পোলার ভেক্টর। আর অন্যদিকে ঘূর্ণন সম্বন্ধীয় ভেক্টর যেমন কৌণিক সরণ, কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ, এরা কী হচ্ছে, এটা বাস্তবে অক্ষ অ্যাক্সিস, অর্থাৎ অক্ষ অ্যাক্সিস অর্থাৎ অক্ষ বরাবর ঘুরে, অর্থাৎ কিছু এই অক্ষ বরাবর কী করছে, ঘুরছে। তাই এটাকে কি বলা হয়, অক্ষীয় ভেক্টর। তাহলে এই আমার ডিফারেন্স বুঝতে পারলাম, তাই তো। তাহলে অভিমুখ একটা অক্ষীয় ভেক্টর অভিমুখ কীভাবে বুঝবো, ধরে নাও ডান পাকের স্ক্রু যদি ঘোরে, সেটি যদি ঘূর্ণনের দিক হয়, তাহলে স্ক্রুটির কী হচ্ছে, অগ্রগতির দিকটি হলো অক্ষীয় ভেক্টর। অর্থাৎ যেদিকে ঘুরছে, এই স্ক্রুটি যেদিকে ঘোরে সেটি হচ্ছে ঘূর্ণনের দিক, অর্থাৎ স্ক্রুটির অগ্রগতির দিকটি ঘূর্ণন কি অক্ষীয় ভেক্টরের অভিমুখ, ঠিক আছে। এবার রৈখিক ও কৌণিক সরণের সম্পর্ক আমরা জানব। রৈখিক এবং কৌণিক সরণের সম্পর্ক, তাহলে আমরা কি করব, রৈখিক ও কৌণিক সরণের সম্পর্ক। তাহলে রৈখিক ও কৌণিক সরণের সম্পর্ক, আমরা একটা বৃত্ত নিয়েছি আগে, সে বৃত্তের মধ্যে কি দেখেছি যে ও একটা বিন্দু এবং এ বি দুটো এ বি চাপ, ঠিক আছে। এর ব্যাসার্ধটা হচ্ছে আর। আমি ধরে নিলাম এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে কি এস, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর।
তাহলে কণাটির কৌণিক সরণ কি হচ্ছে, সরণ থিটা ইকুয়াল টু চাপ এবি বাই কি হচ্ছে ব্যাসার্ধ ওএ। ঠিক আছে, অর্থাৎ চাপ এবি সমান কি ধরেছি এস, আর ওএ ইকুয়াল টু ধরেছে আর। তাহলে আমরা লিখতে পারি এস সমান, অতএব আমরা লিখতে পারি এস সমান আর থিটা, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সমান অতিক্রান্ত দূরত্ব সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ। তো কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে কিছু একটা সম্পর্ক ও দুটো জিনিস ভালোভাবে জেনে রাখতে হবে। রৈখিক সরণ ক্রমাগত দিক পরিবর্তন করে, কি বললাম, রৈখিক সরণ ক্রমাগত দিক পরিবর্তন করে, ঠিক আছে, কিন্তু কৌণিক সরণের দিকটি অপরিবর্তিতই থাকে। ওকে। 2 নম্বর, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, যখন কোনো বস্তুর ক্ষেত্রে কী হয়, তার মধ্যস্থে বিভিন্ন কণার, কোনো বস্তুর মধ্যে যখন ঘুরছে তার মধ্যে মধ্যস্থে যে কণাগুলো থাকে, সেই কণাগুলোর অতিক্রান্ত দূরত্ব বিভিন্ন হতে পারে, কিন্তু প্রতিটি কণার কৌণিক সরণ কী হয়, একই হয়। বুঝতে পেরেছ? তাহলে কী বললাম, যে বিভিন্ন কণার অতিক্রান্ত দূরত্ব বিভিন্ন হয়, কিন্তু প্রতিটি কণার কৌণিক সরণ কী হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক পেলাম। এবার আমরা পড়ব কৌণিক বেগ। ওকে। কৌণিক বেগ এর ডেফিনেশন হচ্ছে, বলছে যে সময়ের সাপেক্ষে কোনো কণার কৌণিক সরণের হারকে ওই কণাটির কৌণিক বেগ বলা হয়। অর্থাৎ কৌণিক বেগ আমি তাকেই বলবো যে কৌণিক সরণ, কোনো কণার যে কৌণিক সরণ হবে, কৌণিক সরণ তার সঙ্গে সময় দিয়ে, অর্থাৎ কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করলেই আমরা কৌণিক বেগ পাবো। তাহলে সময়ের সাপেক্ষে যখন কোনো কণার কৌণিক সরণ হচ্ছে, সেই সরণের হারটাকে আমরা বলছি কৌণিক বেগ। কৌণিক বেগকে ওমেগা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ওমেগা অক্ষর দিয়ে তাহলে কী হয়, প্রকাশ করা যায়। ঠিক আছে, ওকে। এবার কোনো কণার যদি সময়ের ব্যবধানে, সমান সময় ব্যবধানে কী হয়, কেন্দ্রকে কোনো বৃত্তের কেন্দ্র বরাবর ঘুরে এবং সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ কোনো বৃত্ত ঘোরার সময় কী হয়, যখন সমান সময়ের ব্যবধানে সমান কী করতে কোণ উৎপন্ন করছে, তাকে আমরা কী বলবো, ইউনিফর্ম সার্কুলার মোশন, অর্থাৎ সমবর্তীয় গতি। ধরে নাও যদি কোনো কণা বৃত্তাকার পদ্ধতিতে সমগতিতে ঘুরছে এবং টি সময়ে কী করলো, থিটা কোণ উৎপন্ন করলো, টি সময়ে ব্যবধানে কী করলো, থিটা কোণ উৎপন্ন করলো। অর্থাৎ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ওকে। তাহলে কণাটি বৃত্তাকার পথে যদি সমগতিতে ঘটে, তাহলে এর যে আমরা পাবো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ওকে। এবং তার অনুপাতটাকে যদি সমগতিতে না চলে, বৃত্তাকার পথে যদি সমগতিতে না চলে, থিটা বাই টিতে হবে গড় কৌণিক বেগ। কী বললাম, গড় কৌণিক বেগ। এই বেগ হচ্ছে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ওকে। এবার তাৎক্ষণিক কৌণিক বেগ কী সেটা জানতে হবে। ধরে না, খুব কম সময় ডেল্টা টি সময় অবকাশে কী হচ্ছে, কণাটি কি ডেল্টা থিটা কোণ উৎপন্ন করছে খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে। এবং যদি কম সময়ের মধ্যেও ক্ষুদ্র সময় অবকাশে কোনো বিন্দুতে অবস্থিত কণার কৌণিক সরণ আর সময়ের অবকাশের অনুপাতকে ওই কণাটির তাৎক্ষণিক কৌণিক বেগ বলা হয়। তাৎক্ষণিক কৌণিক বেগ সমান আমরা বলতে পারবো তাৎক্ষণিক
তাৎক্ষণিক কৌণিক বেগ। ও তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা ইকাল টু আমরা বলতে পারবো, ওমেগা ইকাল টু বলতে পারবো লিমিট ডেল টু এক্সটেন্ড টু 0 অ্যান্ড সমান ডেল থিটা টু বাই ডেল টি সমান ডি থিটা বাই ডিটি। এটাকে তাৎক্ষণিক কৌণিক বেগ বলা হয়। তাহলে কৌণিক বেগ এর একক মাত্রা সম্পর্কে জানি যে সাধারণত কৌণিক স্মরণের একক কী প্রকাশ করেছি আমরা, রেডিয়ানে প্রকাশ করেছি। তাহলে কৌণিক স্মরণ যদি রেডিয়ান হয় তাহলে কৌণিক স্মরণের বেগের মান কৌণিক স্মরণ বাই সময়। কৌণিক স্মরণ কত? কৌণিক স্মরণ যে থিটা আর এদের টি। থিটার যে কৌণিক স্মরণ থিটা যেটা পেয়েছি তার একক হচ্ছে রেডিয়ান, আর টিটা হচ্ছে সময় অর্থাৎ র্যাড পার সেকেন্ড। ঠিক আছে, কৌণিক স্মরণ যেহেতু এটা মাত্রাহীন রাশি তাই কৌণিক বেগের মাত্রা কী হবে? কৌণিক মাত্রাহীন রাশি তার মানে ওপরে অন, আর সময়ের মাত্রা টি, তাহলে এর মাত্রা হবে টি ইনভার্স। তাহলে মাত্রা হবে টি ইনভার্স। কী বললাম? টি ইনভার্স। ওকে, এবার আলোচনা করব পর্যায়কাল, টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কি বলছে? কোনো কণা বা কোনো বৃত্তাকার পথের কোনো বৃত্তাকার পথে ঘুরে আসতে কোনো কণার যে সময় লাগে, তাহলে কোনো কণা যদি একটা বৃত্তাকার পথে ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়কে ওই কণার আবর্তক গতির পর্যায়কাল বলা হয়। অর্থাৎ কোনো বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে কোনো কণার যে সময় লাগে সেই সময়কে ওই কণার আবর্তক গতির পর্যায়কাল বলা হয়। অর্থাৎ তাহলে বৃত্তাকার পথটি একবার অতিক্রম করলে কণার কৌণিক স্মরণ কত হবে? এই বৃত্তাকার পথে এটা তাহলে কত হবে? এটা পাই, এটা পুরো 180 ডিগ্রি, তারপর এটা ওই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, আবার এই 180 ডিগ্রি। তো তাহলে আমরা কত পেলাম? পাই আর পাই কত? 2 পাই। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা পাবো যদি কৌণিক স্মরণ আমরা কত বললাম? থিটা সমান পাবো কত? 2 পাই র্যাড। ঠিক আছে, এবং যে পর্যায়কালটাকে যদি এক পাক ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়টাকে যদি পর্যায়কালটাকে আমরা যদি টি ধরানো হয় তাহলে কৌণিক যে বেগ সেটা ওমেগা ইকুয়াল টু আমরা পাবো 2 পাই বাই টি। অর্থাৎ পর্যায়কাল সমান টি ইকুয়াল টু 2 পাই ওমেগা। ঠিক আছে, পর্যায়কাল 2 পাই ওমেগা। অর্থাৎ এখন কৌণিক পর্যায়কাল যে টি এই পর্যায়কাল টিকে আমরা কোন এককে প্রকাশ করি? সেকেন্ড এককে প্রকাশ করি। এর মাত্রা হচ্ছে টি। তাহলে পর্যায়কাল আমরা পেয়ে গেলাম। এবার আলোচনার বিষয় হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে কম্পাঙ্ক সম্পর্কে আলোচনা করব। কম্পাঙ্ক কাকে বলে? কোনো কণা একক সময়ে যতবার বৃত্তাকার পথটি প্রদক্ষিণ করে। অর্থাৎ একটা কণা, যে কণাটা কী করছে, যতবার একক সময়ে কী করছে? প্রদক্ষিণ করছে, অর্থাৎ ঘুরছে, ওই কণার কম্পাঙ্ক বলা হয়। তাকে কী বলা হচ্ছে? ওই কণার কম্পাঙ্ক বলা হয়। ঠিক আছে, ধরে নাও একবার প্রদক্ষিণের জন্য কৌণিক স্মরণ 2 পাই। তাহলে একবার যে প্রদক্ষিণ করছে তার জন্য কৌণিক স্মরণ হচ্ছে, একবার প্রদক্ষিণের জন্য কী হচ্ছে? একবার প্রদক্ষিণের জন্য কৌণিক স্মরণ হচ্ছে কত? 2 পাই, তাই তো? কৌণিক স্মরণ 2 পাই। এন বার প্রদক্ষিণের জন্য কি কতবার হবে? কৌণিক স্মরণ 2 পাই এন। আর যেহেতু এন বার প্রদক্ষিণের সময়
সময় নেয় কত সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে একবার কৌণিক সরণ হচ্ছে 2π, n বারের জন্য হচ্ছে কৌণিক সরণ 2π1। আর যেহেতু n বার প্রদক্ষিণের জন্য কি সময় নিচ্ছে, 1 সেকেন্ড অথবা 1 সেকেন্ড। তাহলে কৌণিক বেগ হবে, কৌণিক বেগ হবে ওমেগা ইকুয়াল টু 2πn/1 বা সমান 2πn। তাহলে n সমান কত হবে, ω/2π। ওকে, এবার পর্যায়কালের সঙ্গে তুলনা করলে বলা যায়, তো পর্যায়কালের টাইম পিরিয়ডের টি এর সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে কি পাবো, ওইদিকে পেয়েছি ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে পর্যায়কালের সঙ্গে আমরা কি পেলাম, তুলনা করে যখন আমরা পাবো কি, যে n ইকুয়াল টু 1/t, অর্থাৎ কম্পাঙ্কের মাত্রা। তাহলে n হচ্ছে কম্পাঙ্ক। তাহলে n যদি কম্পাঙ্ক হয় তাহলে এর মাত্রা হচ্ছে আমরা কি পাবো, টি ইনভার্স। ওকে, তাহলে কম্পাঙ্কের একক আমরা জানি আবর্তন সংখ্যা বাই পার সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে আবর্তন সংখ্যা কী করা হয়, রিভলিউশন পার সেকেন্ড, অর্থাৎ আরপিএস। কিন্তু আমরা প্রচলিত একক হিসাবে আমরা কম্পাঙ্কের একক পাই আরপিএম, অর্থাৎ রিভলিউশন পার মিনিট, আরপিএম। ঠিক আছে, 1 আরপিএস ইকুয়াল টু 16 আরপিএম সমান 3600 আরপিএইচ। ওকে, ওটা আমরা তাহলে পেয়ে গেলাম। মনে করা যাক এবার সম্পর্কে আসি রৈখিক ও কৌণিক বেগের সম্পর্ক। ঠিক আছে, তো ধরা যাক একটা কণা একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। ঠিক আছে, একটা বৃত্তাকার পথে কী করছে, আবর্তন করছে। ওকে, তো বৃত্তাকার পথে যখন আবর্তন করছে তখন ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং ওমেগা কৌণিক বেগ নিয়ে কী হচ্ছে, আবর্তন করছে। ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তন করছে টি সময় ধরে। তাহলে বৃত্তাকার পথে এস দূরত্ব অতিক্রম করলো, ধরে নাও এটা আমরা এস দূরত্ব অতিক্রম করলো এবং ওই কণাটির কৌণিক সরণ হলো থিটা। তাহলে ওদের কৌণিক সরণটা হচ্ছে কত, থিটা। ওকে, তাহলে আমরা জানি সংজ্ঞানুসারে ওমেগা ইকুয়াল টু কৌণিক বেগের সংজ্ঞানুসারে কী পাবো, ওমেগা ইকুয়াল টু θ/t। ওকে, ওমেগা ইকুয়াল টু সমান পাবো θ/t। আবার যদি রৈখিক বেগ ভি হয়, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, ভি সমান আমরা লিখতে পারি s/t। তাহলে এস সমান আমরা কি পেয়েছি, তাহলে এস সমান আর থিটা, এস সমান পেয়েছি আগেই আর থিটা, আর টি সমান টি। এবার θ/t সমান কি পাবো আমরা, θ/t সমান আমরা পাবো কি, ওমেগা, তাই তো। তাহলে ওমেগা আর, ভি সমান ওমেগা আর, আরই হচ্ছে রৈখিক ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। অর্থাৎ দ্রুতি ইকাল টু ভি হচ্ছে দ্রুতি, কৌণিক বেগ ইন্টু বৃত্তাকার পথে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। ওকে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ। এবার আমরা এটা পেয়ে গেলাম। এবং কলনবিদ্যা সমান ভি সমান ওমেগা আর প্রমাণ করবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা জানি এস সমান আর থিটা। এবার আমরা আরকে ধ্রুবক রেখে আমরা কি করব, অবকলন করব। ঠিক আছে, তাহলে ডিএস ডিটি সমান আর ডি থিটা/dt। ঠিক আছে, যেখানে
আর হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা ডিএস ডিটি সমান আমরা কী পাবো, ভি, যেটা ভি, ডিএস ডিটি সমান ভি। ওকে, এটা সমান ভি, এটা হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগ। আর আর সমান কি, ব্যাসার্ধ আর, যেটা ধ্রুবক। আর ডি থিটা বা ডিটি ইকুয়াল টু কী হচ্ছে, হচ্ছে ওমেগা, যেটাকে আমরা বলবো তাৎক্ষণিক কৌণিক বেগ। এটা হচ্ছে তাৎক্ষণিক, এটা সমান ওমেগা, এটা হচ্ছে তাৎক্ষণিক 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 কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই কলন বিদ্যার সাহায্যে আমরা পেয়ে গেছি ভি সমান ওমেগা আর। এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। ঠিক আছে।